আপনার কাছে আসতে চাই। গণভোট সহ ৫ দাবি মেনে নিতে ৪ দিনের আলটিমেটাম দিয়েছে জামাত সহ ৮টি দল। ১৬ই নভেম্বর থেকে যদি দাবি না মানে তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দল কয়েকটির নেতারা। এবং এই যে জামাতের অবস্থান রাজপথে, এটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে জামাত ইসলামী দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা কি আসলে নির্বাচন পেছানোর জন্য, নাকি আসলে ওই যে আনিস আলমগীর যেমন বলল প্রতিপক্ষকে চাপে রাখার জন্য? আচ্ছা, এখানে গণভোটের ব্যাপারে কিন্তু বিএনপি এবং জামাত দুই পক্ষই এবং আরো অনেকগুলো পক্ষ একমত। শুধু এখন দর কষাকষি চলছে গণভোটের সময়টা নিয়ে। এখন আপনি যদি সাংবিধানিক বৈধতার কথা চিন্তা করেন, জুলাই সনদ, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সবগুলোর বৈধতার জন্য কিন্তু গণভোটের প্রয়োজন আছে। এখন বরং এই 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 অপবাদটা কিন্তু বিএনপির উপর যায় বেশি, যে এই সময়টা নিয়ে রাজি না হয়ে গণভোট আগে হতেই হবে যদি আপনি এগুলোকে বৈধতা দিতে চান। এখন বিএনপি এটার ব্যাপারে অযথা দর কষাকষি করে এটাকে পিছিয়ে দিচ্ছে না। নির্বাচনের আগে এখন কত রকমের কাজ, তাদের নিজেদের ঘাড়েও তো অনেক রকমের কাজ। নির্বাচনের দিনে গণভোট আয়োজনের জন্য না, গণভোটের ব্যাপারটা হচ্ছে কি, গণভোটের ব্যাপারটা হচ্ছে সাংবিধানিক বৈধতার জন্য প্রয়োজন। কারণ এখন যে সরকারটা চলছে এটা সংবিধানে কোথাও কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনাকে এখানে মানুষের কনসেন্টের জন্য মানুষের কাছে যেতেই হবে। এটা আগে করে ফেলাটা সবগুলো দলের জন্য স্বস্তিদায়ক ছিল। এখন এটার ব্যাপারে রাজি না হওয়াটা পেছানোর চিন্তা, নাকি যারা চাইছে সেটা পেছানোর চিন্তা, এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে দর্শকের কাছে করতে চাই। এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচনকে পেছানোর জন্য কে কোথায় কাজ করছে এটা তো আমাদের সামনে পরিষ্কার না, কেউ বলছে না। সবাই নির্বাচন চায় এবং সেই হিসেবে যদি আপনি দেখেন প্রস্তুতিতে সব দলই চেষ্টা করছে। জামাত একটু আগে প্রস্তুতি নিয়েছে, বিএনপি হয়তো কিছু কিছু আসন বাদ রেখে বাকিগুলোতে এখন মাত্র 2 সপ্তাহের মধ্যে আমরা দেখছি যে ঘোষণা করেছে, কিন্তু জামাত তো এর আরও অনেক আগে ঘোষণা দিয়েছে। তো এই আপত্তিটা তো ধোপে টেকে না যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছে। বরং আমি যদি আপনাকে একটা গল্প বলি, যে একটা ক্লাসে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, সবাই 10 জন বসে পরীক্ষা দিচ্ছে, কিন্তু টিচারের চেয়ারের পায়াটা একটু নড়বড়ে। একটা ছাত্র বারবার বলছে যে স্যার আপনি কিন্তু পড়ে যাবেন। টিচারের কি তাকে ধমকিয়ে চুপ করে দেওয়া উচিত, নাকি সতর্ক হওয়া উচিত? এখানে জামাত সেই ছাত্রটার কাজটা করছে, যারা গণভোট আগে চাচ্ছেন। আপনি জানেন এখানে জামাতও আছে, এনসিপিও আছে। তো এটা আসলে এই সরকারের জন্যই জরুরি। এবং আপনি জানেন সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে 90 দিনের, কিন্তু এই যে 1.5 বছর পরে নির্বাচনটাকে টেনে নিয়ে আসা হলো, এর কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তাহলে সেটার জন্য আমি গণভোট ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন যদি আপনি বলেন যে গণভোট চাইলে সেটা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র, আমার মনে হয় তারা এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না। ঠিক এই সময়টাতে আসলে রাজপথে থাকার অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করাটা আওয়ামী লীগের কার্যক্রমকে সহজ করে দিবে কোনোভাবে? আমার মনে হয় দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা একটা গণতান্ত্রিক কার্যক্রম। রাজপথে থাকা মানে রাজপথের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রাজপথে থাকার কথা এখানে বলা হচ্ছে না। আপনি পার্থক্যটা বুঝবেন। আগামীকালকের জন্য আওয়ামী লীগ যে হুমকিগুলো দিয়েছে, আর আজকে জামাত যে হুমকিগুলো দিয়েছে, জামাত সহ ইসলামী দলগুলো, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের কাজগুলো করতে তখন সহজ হবে কিনা। না, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের কাজ কি? আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিয়েছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, একদল যদি রাস্তায় থাকে তখন আওয়ামী লীগের রাস্তায় সেই কাজগুলো বরং সেটা আমাদের জন্য ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, তিনি একটি কথা বলেছেন, বর্তমানে দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি, এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। দুটি দল বলতে বিএনপি এবং জামাতকে বোঝাচ্ছে। আপনার কি মনে হয়? আমি সেটা জবাব দেওয়ার আগে আফর কথা একটু টেনে নিতে চাই। সেটা হচ্ছে যে উনি বলছেন যে গণভোটের প্রয়োজন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কমপ্লিট অযৌক্তিক একটা বিষয়, এটা দরকারই নাই। তারপরেও এই রাজনৈতিক দলগুলো দুইজনই এটা এক হয়েছে, কেন হয়েছে তারা ব্যক্তিগতভাবে জানে, বাট সংবিধানে এটা কোনো বৈধতা নাই, তারপরে এটা করতে চাচ্ছে এবং বলছে সরকারের বৈধতা নাই। সরকার 106 ধারা নিয়ে, এটা সুপ্রিম কোর্টের অধিকার নিয়ে, আইনগত অধিকার নিয়ে আছে, সরকারের বৈধতা আছে। বৈধতা না থাকলে এই সরকার এতদিন চলছে না। উনি বলেন 3 মাসে এই সরকারি নির্বাচনে দেওয়ার কথা ছিল, সেটা তো নাই। 3 মাসে যে নির্বাচনে দেওয়ার কথা ছিল সেটা তো বিএনপি বলেছিল,
ওনারা তো বলেন নাই, ওনারা তো তখন বৈধতা আছে বলেই এই সরকারকে চালিয়ে যেতে বলেছেন। এখন এই সরকারের বৈধতা যখন না, এই সরকার তাহলে নির্বাচনে দিবে কীভাবে? এই সরকার গণভোট দিবে কী করে? এই সরকার তো কিছুই নাই। এই সরকার তো টাকারই তো থাকে। এই সরকার সনদ করে কি করে? সনদে সাইন করবে কি করে? কালকে আবার প্রধান উপদেষ্টা বক্তৃতা দেবেন, সনদ নিয়ে হয়তো বক্তৃতা দিতে যাচ্ছেন উনি। তারপরে বৈধতা দিতে ওনারা এই যে বিষয়টা সংবিধানের বৈধতা নাই যেগুলো বলা, এগুলো হচ্ছে যে কথার কথা। এখন আপনি কেন ইলেকশনটা আগে চান? এটাও তো তাহলে মানুষ বুঝতে পারে যে তাহলে আপনি গণভোটটা নির্বাচনের সংসদ নির্বাচনের আগে যাওয়ার আরেকটা মানে কুবুদ্ধি আছে আপনার। সেই কুবুদ্ধি হচ্ছে যে আপনি সরকারকে বৈধতা দেবেন, তখন বলবেন যে গণভোট পাশ হয়ে গেছে, এই গণভোটে ডক্টর ইউনূস বৈধতা পেয়ে গেছে, ইলেকশন এখন দরকার নাই, ইলেকশন পরে হইলে হবে। শেখ হাসিনার সরকার যতটুকু টেনিউর ছিল, শেখ হাসিনা অবৈধ কিন্তু তার টেনিউরটা ঠিক আছে, ওইটুকু পর্যন্ত গেল। এই জামাতের নেতাও কালকে বলেই দিয়েছে যে 2026 সালে কোনো ইলেকশনই হবে না যদি তাদের ওই দাবিগুলো না মানা হয়। তার মানে হচ্ছে যে ওনারা ইলেকশনের ব্যাপারে তখন যে অন্য সুর ধরবেন না এর কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বিএনপি চায় যে ইলেকশনটা দিন হোক, সংসদ নির্বাচনের দিনে হোক। তাতে করে দুইটা লাভ, একটা হচ্ছে আমাদের হিউজ পরিমাণ টাকা পয়সা নষ্ট হলো না, পার্টিসিপেশন ভালো হবে। এমনি তো গণভোটগুলো আমরা দেখেছি অতীতে কোনো পার্টিসিপেশন হয় না। তারপরে হচ্ছে যে এর মাধ্যমে যে একটা সংসদ চলে আসবে, সেই সংসদের বৈধতা থাকবে, সেই বৈধতার ফলে ডক্টর ইউনূসের শাসন এখানে সমাপ্তি ঘটবে। ডক্টর ইউনূস আবার অবৈধভাবে এই টেনিউর, অবৈধ ওনার ভাষায় যে অবৈধ টেনিউরটা আবার করতে পারবে না, এক্সটেন্ড করতে পারবে না। ওনার বৈধতা এখানে শেষ হয়ে যাবে এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানে গিয়ে সরকারের কাঠামো কি হবে না হবে, গণভোট দরকার কি না দরকার, সব কিছু তারা ডিসিশন নেবে। তাদের প্রতি আমরা এই অগাধ আস্থা রাখতে চাই। এবার আসি আপনার প্রশ্নে, যে মঞ্জু সাহেব বলেছেন দুইটা রাজনৈতিক দলের ক্ষমতার, উনি বর্তমান বাস্তবতা নিয়ে বলছেন যে বর্তমান বাস্তবতায় দুইটা রাজনৈতিক দলের শক্তি ও যদি চিন্তা করা হয় দুইটা রাজনৈতিক দল সমশক্তির না। এখানে যদি বিএনপি আর জামাতের প্রসঙ্গ আসে, উনি তো এটাই মিন করছেন, সেই জায়গায় ভারসাম্যহীন শক্তি তাদের, এটা সমশক্তি নয়। সমশক্তির যদি কথা উঠে আসে তাহলে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে বাংলাদেশের সমশক্তি দুইটা রাজনৈতিক দল। এটা এক একটা অহংকারী ছিল, তাদের জ্বালায় আজকে এত বছর ধরে বাংলাদেশ সাফারার। তারা কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না সেই খেলা নিয়েই বাংলাদেশ এতদিন ধরে সাফার করছে। এখন জামাতে ইসলাম পরিবর্তিত পরিস্থিতিতে উঠে এসেছে, কিন্তু তাদের ক্ষমতা এমন হয় নাই যে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো। বিএনপিকে চ্যালেঞ্জ করতে হলে তাদের আরও বহু টাইম লাগবে। জি, মার্জিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই একটি বিষয় নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণতি হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের উপর ভর করে টিকে থাকতে চায়। আবার বিএনপির পক্ষ থেকেও বলা হয় যে জামাত আওয়ামী লীগের ভোট চাচ্ছে এবং ভোট নেয়ার পায়তারা করছে, ছাত্র সংসদগুলোতে ছাত্রলীগের ভোট নিয়ে যাওয়ার কথা বলা হয়। বিএনপি জামাত দুই দলই কি আওয়ামী লীগকে এরকম বিভিন্ন সময় প্রাসঙ্গিক করছে না?